সন্ত্রাসী হামলায় অস্থির পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া। জঙ্গি মদদের পেছনে কি দায়ী আফগানিস্তান ও ভারত? ভারতে এবার তারাবির নামাজের সময় মুসল্লিদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, কেন মুসলিমদের গ্রেফতার করল পুলিশ? রোজায় এই প্রথম ইফতার পেল অবরুদ্ধ গাজাবাসী, দিল জর্ডান। ইসরায়েলিদের বাধার মুখে পুরো রমজানে কি খাবার পাবে ফিলিস্তিনিরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতা কি আজ হুমকির মুখে পড়েছে? কারণ একের পর এক সন্ত্রাসী ও জঙ্গি হামলায় কাঁপছে দেশটির বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশ। কখনো সেনাঘাঁটিতে, কখনো ট্রেনে, আবার কখনো আত্মঘাতী বিস্ফোরণ ঘটাচ্ছে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীরা। খাইবার পাখতুনখোয়ায় তেহরিকে তালেবান পাকিস্তান, টিটিপি ও আর বেলুচিস্তান প্রদেশে বেলুচ লিবারেশন আর্মি বিদেশি অস্ত্র পেয়ে আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তাদের মদদ দিচ্ছে কারা? পাকিস্তান অস্থির থাকলে লাভই বা কার? আফগান তালেবান নাকি ভারতের? এসব বিদ্রোহী গোষ্ঠীকে থামাতে কেন ব্যর্থ হচ্ছে পাক সেনাবাহিনী? ভারতীয় ষড়যন্ত্রে কি হুমকির মুখে পড়বে দেশটির অখণ্ডতা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। পাকিস্তানের পশ্চিম সীমান্তের আকাশে অশনি সংকেত। সহিংসতার দাবানলে জ্বলছে দেশটির বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া প্রদেশ। যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র হামলা, সেনাঘাঁটিতে বিস্ফোরণ, একের পর এক প্রাণঘাতী আক্রমণ। পাকিস্তানের সরকার কি হারিয়ে ফেলছে রাষ্ট্রের নিয়ন্ত্রণ? এই বিদ্রোহীদের সঙ্গে কি আফগানিস্তানের তালেবানদের রয়েছে গোপন আঁতাত? চলমান অস্থিরতায় পেছন থেকে ইন্ধন জুগিয়ে ফায়দা লুটতে চাইছে ভারত। শত্রুতার জের ধরে দিল্লি কি চাইছে পাকিস্তানের ভাঙন? বিদ্রোহ দমাতে বারংবার কেন ব্যর্থ হচ্ছে দেশটির শক্তিশালী সেনাবাহিনী? গৃহযুদ্ধের ভয়ানক আগুন থেকে কিভাবে হবে শেষ রক্ষা? ইরানের সাথে সীমান্ত ভাগাভাগি করা আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান। দেশটির প্রায় অর্ধেকের সমান এই অঞ্চলে তৎপর বেলুচ লিবারেশন আর্মি BLA। আর আফগানিস্তান বর্ডার সংলগ্ন প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় কার্যক্রম চালায় তেহরিকি তালেবান পাকিস্তান TTP। পাকিস্তান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নিজেদের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখা এই দুই গোষ্ঠী এখন পাকিস্তানের জন্য ভয়ঙ্কর মাথা ব্যথা। বেলুচ বিদ্রোহীরা দেখছে স্বাধীনতার স্বপ্ন, আর আফগান তালেবানদের ছত্রছায়ায় পৃথক ইসলামিক রাষ্ট্র চায় TTP। এছাড়াও দেশটিতে রয়েছে আরও অনেক সশস্ত্র গোষ্ঠী, যাদের কারো দাবি স্বায়ত্তশাসন, আবার কোনো গোষ্ঠী চায় আলাদা রাষ্ট্র। কারো কারো লক্ষ্য কেবলই আঞ্চলিক আধিপত্য। আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর তৎপরতা। একসময় আফগান তালেবানদের ক্ষমতায় বসাতে সহযোগিতা করেছিল পাকিস্তান। এখন সেই আফগান তালেবানদের বিরুদ্ধেই উঠেছে পাকিস্তানের শত্রুদের মদদ দেওয়ার অভিযোগ। 6 লাখ সেনা সদস্য ও পরমাণু শক্তিধর একটি দেশের পক্ষে বিচ্ছিন্ন কিছু বিদ্রোহী গোষ্ঠী দমন করা কঠিন নয়। তারপরও কেন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী, সেটা নিয়ে উঠেছে নানা রকম প্রশ্ন। পাকিস্তানের সেনাবাহিনীর বেশিরভাগ সদস্য আসে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া থেকে। বেলুচিস্তানের দুর্গম পর্বতাঞ্চলে তারা সুবিধা করে উঠতে পারে না, দুর্বলতার সুযোগ নেয় বিদ্রোহীরা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে বেলুচদের। একসময় ছোটখাটো হামলায় সীমাবদ্ধ থাকা BLA এখন অংশ নিচ্ছে বড় বড় মিশনে। ধারণা করা হচ্ছে মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার সময় যে উন্নত অস্ত্র ফেলে গেছে তার একটি অংশ পৌঁছে গেছে TTP ও BLA-র বিদ্রোহীদের হাতে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, আফগান তালেবানকে সমর্থন দিয়ে শুরু থেকেই ভুল করে এসেছে পাকিস্তান। যে তালেবানকে একসময় মদদ দিয়েছিল পাকিস্তান, সেই তালেবানরাই হয়ে উঠেছে দেশটির জন্য ভয়াবহ দুঃস্বপ্ন। TTP-র হামলা প্রতিরোধে আফগানিস্তানের উপর চাপ সৃষ্টি করলেও লাভ হচ্ছে না, বরং এর জেরে চরম তিক্ততায় পৌঁছেছে দুই দেশের মধ্যকার সম্পর্ক। বিদ্রোহীদের সঙ্গে আলোচনা, তালেবান সরকারকে চাপ দিয়ে TTP-কে নিয়ন্ত্রণে আনা এবং বেলুচিস্তানের উন্নয়ন ও স্বায়ত্তশাসন বাড়ানো। শেষ পর্যন্ত কোন পথ বেছে নেবে পাকিস্তান? দেশটি কি পারবে নিজের তৈরি বিপদ থেকে বেরিয়ে আসতে, নাকি চরম সংকটে পড়বে দেশটির অখণ্ডতা? আপাতত অন্ধকারেই রয়ে গেছে এসব প্রশ্নের উত্তর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
ভারতে এবার রমজান মাসে তারাবির নামাজের সময় মুসল্লিদের উপর হামলা চালালো উগ্র হিন্দুত্ববাদীরা। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয় মিছিলের সময় ইন্দোরের জামা মসজিদের সামনে আতশবাজি ও বোমা ফাটায় স্থানীয়রা। সে সময় মুসল্লিরা প্রতিবাদ জানালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এছাড়া প্রকাশ্যে উস্কানিমূলক বিভিন্ন স্লোগান দিয়ে ওড়ানো হয় গেরুয়া পতাকা। এক পর্যায়ে স্থানীয় মুসলিমদের গাড়ি, দোকান এবং বাইক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উগ্র হিন্দুত্ববাদীরা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। দুবাইয়ের মাটিতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় শিরোপা জয়। ঐতিহাসিক এই মুহূর্তে আনন্দের জোয়ারে ভাসছে গোটা ভারত। তবে সেই আনন্দ উদযাপনই যেন বিষাদে রূপ নিল মধ্যপ্রদেশের ইন্দোর এলাকার মুসলিমদের জন্য। এবার উগ্র হিন্দুত্ববাদীদের সহিংস আচরণের শিকার হলেন মসজিদে নামাজরত মুসল্লিরা। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যাঞ্চলীয় শহর ডক্টর আম্বেদকর নগরে। গত ৯ মার্চ রাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শিরোপা জয়ের সাথে সাথেই আতশবাজি, পটকা আর দড়ি বোমা ফাটাতে শুরু করেন স্থানীয় ক্রিকেট ভক্তরা। ঠিক একই সময়ই জামা মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। তবে নামাজরত মুসল্লিদের কথা চিন্তা না করেই মসজিদের সামনে আতশবাজি ও বোমা ফাটাতে শুরু করে উগ্র হিন্দুত্ববাদীদের একাংশ। মুসল্লিরা বাধা দিলে ও প্রতিবাদ জানালে মসজিদের ভেতরেও বোমা ছুড়ে তারা। সেখান থেকে ধোঁয়া বের হতে থাকলে আতঙ্কিত হয়ে পড়েন মসজিদের ভেতরে থাকা মুসল্লিরা। দুপক্ষের রেষারেষি শুরু হলে আরও সহিংস হয়ে ওঠে উগ্র হিন্দুরা। মসজিদের সামনেই জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন তারা। প্রকাশ্যে উস্কানিমূলক বিভিন্ন স্লোগান দিয়ে ওড়ানো হয় গেরুয়া পতাকা। এক পর্যায়ে স্থানীয় মুসলিমদের গাড়ি, দোকান এবং বাইক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সহিংসতা ছড়িয়ে পড়লে অনেকেই আহত হন, আর এসবই করা হয় পুলিশ সদস্যদের উপস্থিতিতেই। তবে এ ঘটনার জন্য উভয় পক্ষকেই দোষারোপ করছে স্থানীয় পুলিশ। ম্যাচের পর বিজয় মিছিল বের করা হয়। কিছু লোক একটি মসজিদের বাইরে আতশবাজি ফাটাচ্ছিল। এরপরে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয় এবং পাথর ছোড়ার ঘটনা ঘটে। আমি কোনো ধরনের ভুয়া খবরে বিশ্বাস করি না। এই ঘটনার তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। সহিংসতা থামাতে পুলিশ দুই দলের উপর কাঁদানি গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। স্থানীয় মুসলিমদের অনেকে অভিযোগ করেন উগ্র হিন্দুদের অনেকে মুসলিমদের ঘরে ঢুকেও ভাঙচুর চালিয়েছে। মুসল্লিদের সাথে উগ্র হিন্দুত্ববাদীরা সহিংস আচরণ করলেও উল্টো 12 জন মুসলিমকে গ্রেফতার করে পুলিশ। হিন্দুত্ববাদীদের অনেকে অভিযোগ করেন তারা শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করছিলেন, কিন্তু মুসল্লিরা মসজিদের ভেতর থেকে পাথর ছুঁড়ে মারলে সংঘর্ষ শুরু হয়। তবে জামা মসজিদের ইমাম মোহাম্মদ জাভেদ বলেন, মসজিদের ভেতর পাথর জমা করে রাখা হয়নি, ফলে এমন দাবির কোনো ভিত্তি নেই। मीडिया पर्सन से बहुत खुल के बात कहता हूं, आप पूरी मस्जिद और इसके आसपास के सारे एरिया को छान मारिए, क्या यहां पर पत्थर जमा किए हुए थे? এ ঘটনার পর অনেকেই বিজয় মিছিল ও আনন্দ উদযাপনকে নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার দাবি তুলেছেন। তবে নামাজের সময় মসজিদের সামনে এমন কর্মকাণ্ডকে মুসলমানদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বলেও মনে করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। পবিত্র রমজান মাস শুরুর প্রায় 12 দিন পর প্রথম ইফতার সামগ্রী সহ খাবার পেল অবরুদ্ধ গাজাবাসী। ইসরায়েলিরা গাজার ভেতরে ত্রাণ ঢুকতে দেয়া বন্ধ রাখার কারণে রোজা শুরুর পর থেকে কোনো খাবার পায়নি তারা। অনাহারে থাকা গাজাবাসী রয়েছে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। তবে গেল মঙ্গলবার গাজাবাসীর জন্য ইফতার আয়োজন করেছে জর্ডানের এক দাতব্য সংস্থা। ইসরায়েলি বাধা উপেক্ষা করে জাবালিয়া ও সুজাইয়া সহ উত্তর গাজায় প্রতিদিন 2000 মানুষের ইফতারের আয়োজন করছে এই সংস্থাটি। রমজান মাস জুড়ে অন্তত 15 ট্রাক খাবার তারা গাজা রোজাদারদের মধ্যে বিতরণ করবে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। পবিত্র রমজান মাস শুরুর পর প্রথমবারের মতো ইফতার সামগ্রী সহ খাবার পেল অবরুদ্ধ গাজাবাসী। ইসরায়েলিরা গাজার ভেতরে খাবার, জ্বালানি, ওষুধ সহ সব ধরনের ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে দুর্বিষহ দিন পার করছে ফিলিস্তিনিরা। অনাহারে থাকা গাজাবাসী রয়েছে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। এই প্রতিকূল পরিবেশের মধ্যে গাজার রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করেছে জর্ডানের দাতব্য সংস্থা তাকিয়াত আম আলী। গেল মঙ্গলবার থেকে গাজাবাসীর জন্য এই আয়োজন করে তারা। প্রতিদিন অন্তত 2000 মানুষের মধ্যে ত্রাণের ব্যবস্থা করছে প্রতিষ্ঠানটি। রমজান মাস জুড়ে অন্তত 15 ট্রাক খাবার তারা গাজার রোজাদারদের মধ্যে বিতরণ করবে।
সপ্তাহ জুড়ে গাজায় ক্রসিং বন্ধ আছে, ত্রাণ প্রবেশের কোনো সুযোগ নেই। তাকিয়াত আম আলীর পক্ষ থেকে আমরা 15টা খাদ্য সামগ্রীর আয়োজন করেছি। এগুলো পুরো রমজান মাসে ফিলিস্তিনিদের সরবরাহ করা হবে। এসব খাদ্য আয়োজন অত্যন্ত কঠিন। আমরা লোকাল মার্কেট সহ প্রতিটি স্থানে খাবার সংগ্রহে গিয়েছি। পরিস্থিতি অত্যন্ত কঠিন। গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য চাপ সৃষ্টি করতে সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় নেতানিয়াহু বাহিনী। এতে অসহায় বনে যাওয়া ফিলিস্তিনিদের রোজায় সেহরি ও ইফতারের স্বপ্ন ভেঙে যায়। এ সময় জর্ডানের দাতব্য প্রতিষ্ঠান তাকিয়াত আম আলী এগিয়ে আসে। বেসরকারি প্রতিষ্ঠানটি ইসরায়েল হামাস সংঘাতের শুরু থেকেই বিভিন্ন ত্রাণ ও খাবার দিয়ে সহায়তা করে আসছে। আমরা গাজায় সংঘাতের শুরু থেকে ফিলিস্তিনিদের পাশে আছি। যুদ্ধের শুরুতে আমরা 70,000 খাদ্য সামগ্রী ও 40,000 জ্যাকেটের প্যাকেট পাঠিয়েছি। রমজানেও আমরা ফিলিস্তিনিদের পাশে থাকতে চাই। পুরো বিশ্বের মুসলিমদের ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত, তাদের এগিয়ে আসা উচিত। ইফতারের এই আয়োজনে শিশু কিশোর সহ সব বয়সী ফিলিস্তিনিরা অংশ নিয়েছে। ঐতিহ্যবাহী গানের সাথে এসব খাবার পরিবেশন করা হয়। রোজার দিনগুলোতে প্রতিদিন এই আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তাকিয়াত আম আলী। অনাহারে থাকা ফিলিস্তিনিরা এ ধরনের ইফতারের আয়োজনে কিছুটা বেঁচে থাকার আলো পাচ্ছেন। গাজা দখল ও ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প এমনটি জানান। ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে মিশর ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মার্কিন প্রেসিডেন্ট উচ্ছেদের হুমকি থেকে সরে আসায় গাজায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ফিলিস্তিনিরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রাশিয়ার কার্স্ক অঞ্চলের বিভিন্ন শহরের দখল ফেলে সেগুলো থেকে দ্রুত পিছু হটছে ইউক্রেনের সেনারা। ওই অঞ্চল পুনরুদ্ধারে সামরিক অভিযান চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শেষ 5 দিনেই কার্স্কের 24টি এলাকা পুনরুদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে এরই মাঝে ইউক্রেনের সেনারা অনুপ্রবেশের পর প্রথমবারের মতো কার্স্ক সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শিগগিরই পুরো অঞ্চল দখলমুক্ত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। ব্যাপক প্রাণহানি আর ক্ষয়ক্ষতির বিনিময়ে দখল করা রাশিয়ার কার্স্ক অঞ্চলে হারতে বসেছে ইউক্রেনীয় সেনারা। রুশ বাহিনীর মুহুর্মুহু হামলায় ওই অঞ্চল থেকে দ্রুত গতিতে পিছু হটছে তারা। গত বছরের 6 আগস্ট আকস্মিকভাবে কার্স্কে অনুপ্রবেশ করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় ইউক্রেনীয় বাহিনী। ক্ষিপ্রতার সাথে 1300 বর্গ কিলোমিটারের মতো এলাকা দখলে নেয় তারা। এরপর থেকেই ওইসব এলাকা পুনরুদ্ধারে অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। অবশেষে 7 মাস পর সেই অভিযান এখন চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ পর্যায়ে দ্রুততার সাথে দখল করা এলাকাগুলো পুনরুদ্ধার করছে রুশ সেনারা। বিশেষ করে শেষ সপ্তাহে কার্স্কে কোণঠাসা হয়ে পড়েছে ইউক্রেনীয় বাহিনী। কেবল শেষ 5 দিনে কার্স্কের 24টি এলাকা পুনরুদ্ধার করে রাশিয়া। বুধবারই 5টি এলাকা দখলমুক্ত করা হয়। এরই মাঝে ইউক্রেনীয় সেনা অনুপ্রবেশের পর বুধবার প্রথমবারের মতো কার্স্ক সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তাকে মিলিটারির পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। যুদ্ধরত সৈনিকদের উদ্বুদ্ধ করতেই সামরিক পোশাকে যুদ্ধক্ষেত্রে দেখা যায় তাকে। এ সময় বেশ কিছু কমান্ড পোস্ট পরিদর্শন করেন তিনি। উত্তরাঞ্চলের সেনাবাহিনীর কমান্ডার ও ডেপুটি কমান্ডারের সাথেও বৈঠক করেন। সফরকালে কার্স্কে রুশ বাহিনীর সাম্প্রতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করে পুতিন দ্রুততার সাথে ইউক্রেনীয় সেনাদের পরাজিত করে পুরো অঞ্চল দখলমুক্ত করার নির্দেশ দেন। অনুপ্রবেশকারীদের সন্ত্রাসী বলে অভিহিত করেন তিনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কার্স্কে খুবই ভালো অবস্থানে আছে রুশ বাহিনী। শেষ 7 মাসে ওই অঞ্চলে প্রায় 67,000 সেনা হারিয়েছে ইউক্রেন। এদিকে পুতিনের কার্স্ক সফরের দিনই সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইউক্রেনীয় সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ওলেক্সান্ডার সার্স্কি ওই অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর কোণঠাসা অবস্থার প্রতি ইঙ্গিত করেছেন। হতাহত সীমিত করার উদ্দেশ্যে তিনি সেনাদের পিছিয়ে নেয়ার কথা জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের দিক থেকে এটি সেনা প্রত্যাহারের ইঙ্গিত। কার্স্কের কোণঠাসা হয়ে পড়া অঞ্চলগুলো ছেড়ে দিতে বাধ্য হচ্ছে তারা। রাশিয়ার সাথে সমঝোতার প্রশ্নে দখল করা কার্স্ক দিয়ে দর কষাকষির সুযোগ খুঁজছিল ইউক্রেন, কিন্তু এখন ওই অঞ্চলের নিয়ন্ত্রণ হারাতে থাকায় তাদের সেই সুযোগ ফুরিয়ে আসছে।
এরই মাঝে রাশিয়াকে শর্তহীনভাবে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন এতে সম্মত বলে জানিয়েছে। অন্যদিকে রাশিয়া জানিয়েছে তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে। যদিও এর আগে বিভিন্ন সময়ে পুতিন জানান তিনি সাময়িক যুদ্ধবিরতির প্রতি আগ্রহী নন, যুদ্ধ একেবারেই বন্ধ হোক, এটিই তার চাওয়া। হিজল জোবায়ের, বাংলাভিশন। এদিকে ইউক্রেনে যুদ্ধবিরতির মধ্যস্থতা আলোচনার জন্য রাশিয়া সফরে প্রতিনিধি দল পাঠিয়ে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হলে বিধ্বংসী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে মস্কো। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সাথে হোয়াইট হাউসে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশিয়াকে সতর্ক করে এই হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, রাশিয়ার জন্য খারাপ হবে এমন অনেক কিছু করতে পারলেও যুক্তরাষ্ট্র তা করবে না, কারণ যুক্তরাষ্ট্র শান্তি চায়। এই শান্তি খুব নিকটবর্তী বলেও আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, রাশিয়া সফরে যাওয়া মার্কিন প্রতিনিধি দল যুদ্ধবিরতির সুখবর নিয়ে ফেরত আসার সম্ভাবনা ৮০%। মার্কিন প্রতিনিধি দলের উপস্থিতিতে সৌদি আরবে অনুষ্ঠিত সমঝোতা আলোচনার পর ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন গণমাধ্যমে জানানো হয়, রাশিয়ায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিশেষ দূত স্টিভ উইটকফ। পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতা আলোচনায় রাজি হলেও মার্কিন নিষেধাজ্ঞা উঠবে না বলে জনগণকে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাবকে প্রতারণা আর ইরানের জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা বলেছেন তিনি। বুধবার তেহরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে খামেনি বলেছেন, ইরান পারমাণবিক বোমা বানাতে চাইলে শুধু যুক্তরাষ্ট্র কেন, কেউই থামাতে পারবে না। ইরান পরমাণু বোমা বানাতে চায় না বলেও আশ্বস্ত করেছেন তিনি। 2015 সালে হওয়া আন্তর্জাতিক পরমাণু সমঝোতা চুক্তি আর 2018 সালে ট্রাম্পের ইচ্ছায় তা বাতিলের উদাহরণ টেনেছেন খামেনি। স্পষ্ট বলে দিয়েছেন, এই ধরনের কোনো মধ্যস্থতা আলোচনায় আর অংশ নেবে না ইরান। আলোচনায় বসার প্রস্তাব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি বুধবার পাওয়ার জেরে এমন প্রতিক্রিয়া এলো। চিঠিটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে হস্তান্তর করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার পারগাস। এই প্রসঙ্গে ইরানের উপর ইউরোপীয় নেতাদের কূটনৈতিক চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা জানিয়েছে, ইরান 7% ইউরেনিয়াম পরিশোধন করেছে, যা 90% হলেই পারমাণবিক বোমা তৈরির উপযোগী হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে অনাগ্রহ প্রকাশ করার পর এবার চীনের আয়োজনে পরমাণু ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে ইরান। আগামী 14 মার্চ বেইজিংয়ে আলোচনায় বসবে রাশিয়া, চীন ও ইরান। এদিন পরমাণু ইস্যুতে একটি উচ্চ পর্যায়ের আলোচনা করবে 3 পরাশক্তি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও পরমাণু বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে অনাগ্রহ দেখিয়েছে ইরান। ট্রাম্পের চিঠির জবাবও একরকম কড়া ভাষায় দিয়েছে তারা। তবে এবার সেই পরমাণু ইস্যুতেই চীন ও রাশিয়ার সাথে বেইজিংয়ে একটি বৈঠকে বসতে যাচ্ছে ইরান। বেইজিংয়ের আয়োজনে এই বৈঠকটি আগামী 14 মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই সপ্তাহে অনুষ্ঠিত ওই বৈঠকে ইরানের পরমাণু প্রকল্প ও কৌশলগত বিষয়গুলো নিয়ে চীন, রাশিয়া ও ইরান উচ্চ পর্যায়ের আলোচনা করবে। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, বৈঠকে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বেইজিংয়ে আয়োজিত ওই বৈঠকে পারমাণবিক ইস্যুর সাম্প্রতিক পরিস্থিতি ও নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়টির উপর মনোযোগ দেওয়া হবে। বেইজিংয়ে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মাও ঝাকসুর পরিচালনায় বৈঠকে অংশগ্রহণ করবেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই অ্যালেক্সিভিচ রিয়াভকভ ও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম খারিবাদি। এদিকে বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, রাশিয়া ও তার সহযোগীরা ইরানের পারমাণবিক বিষয় নিয়ে একটি যৌথ বিস্তৃত পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে আমেরিকা যে পরিকল্পনা থেকে বেরিয়ে গিয়েছিল, রাশিয়া তা পুনরুদ্ধার করতে চায়। এদিকে ইউরোপীয় কয়েকজন সদস্য এই বিষয়টি নিয়ে যোগাযোগ করেছেন। এই বৈঠক ঘোষণা করার কয়েক ঘণ্টা আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি নিয়ে এসেছেন বলে নিশ্চিত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই চিঠিটি পরমাণু ইস্যুতে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পাঠিয়েছেন।
গত সপ্তাহে ট্রাম্প দাবি করেন তিনি খামেনিকে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরু করার আহ্বান জানানো হয়েছে। জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন তারা আলোচনা করতে আগ্রহী নন, কারণ পুনরায় ট্রাম্প চাপ প্রয়োগ করেছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা করবেন না, অতএব ট্রাম্প যা ইচ্ছা করুক। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। 2025 সালের জানুয়ারিতে তারা একটি কৌশলগত সহযোগিতার চুক্তি স্বাক্ষর করে। উভয় দেশেরই চীনের সাথে ভালো সম্পর্ক রয়েছে। এদিকে চীনও জানিয়েছে পারমাণবিক আলোচনা দ্রুত পুনরায় শুরু করতে ইরানকে সমর্থন জানায় তারা। ইরান 2015 সালে ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছেছিল, যার ফলে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল ও পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তবে 2018 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে আসে। এরপর ইরানও তার পারমাণবিক প্রতিশ্রুতি থেকে ধাপে ধাপে সরে আসতে শুরু করে। ইফাত জাহান, বাংলাভিশন। রমজান শুধু একটি নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকার মাস নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্বের অনন্য এক দৃষ্টান্ত। বিশ্বের দেশে দেশে মাসটি পালিত হয় নিজস্ব রীতি রেওয়াজ অনুসারে। কোথাও সাহারির আগে কামান দাগানো, কোথাও ইফতারের ঐতিহ্যবাহী খাবারের সমারোহ, আর কোথাও রাতভর মসজিদে ইবাদতে মশগুল থাকার অপূর্ব দৃশ্য। ধনী দেশ হোক কিংবা যুদ্ধ বিধ্বস্ত কোনো রাষ্ট্র, প্রতিটি অঞ্চলে রমজান পালনে রয়েছে আলাদা আলাদা গল্প। এ নিয়ে ধারাবাহিক আয়োজনে দেশে দেশে রমজান এবারের পর্বে লেবানন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। আরব বিশ্বের নয়নাভিরাম দেশ লেবানন। পর্বতময় দেশটি ধারণ করে আছে গ্রিক, রোমান, আরব, উসমানী খেলাফত সহ হাজার বছরের ঐতিহ্য। মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ না হলেও লেবাননে রমজানকে বিবেচনা করা হয় জাতীয় উৎসব হিসাবে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মতো এখানেও ইফতারের সময় জানাতে ছোড়া হয় কামানের গোলা। ইফতার আয়োজনে থাকে মুখরোচক সব খাবার। সুন্নতি খেজুর, শুকনো ফল ও শরবত কিংবা দুধের মতো পানীয় দিয়ে শুরু হয় ইফতার। আঙুর, চিনি ও গোলাপজল দিয়ে তৈরি জিলাব নামের পানীয় লেবাননের মুসলিমদের কাছে বেশ জনপ্রিয়। ইফতারে পছন্দের খাবারগুলোর মধ্যে থাকে মসুর ডালের স্যুপ, আরবীয় মিষ্টান্ন বাকলাভা ও সালাতের পদ ফাত্তোশ। মুখরোচক ঐতিহ্যবাহী সব খাবারের মধ্যে আছে লেবাননের জাতীয় খাবার সবজির সালাদ টাবুলা। নিয়মিত খাওয়া হয় আলুর সালাদ তাহিনি, মরক্কান স্যুপ চোরবা, ভেতরে মাংস দেয়া নিমকির মতো পদ ফাতায়ের। মূল খাবারের সাথে স্যুপ, সালাদ ও মিষ্টান্নকে অপরিহার্য মনে করে লেবানিজরা। ঐতিহ্যবাহী কিব্বে, আঙুর পাতার খাবার ইয়ালাঞ্জি, রুটির সঙ্গে মাংস দিয়ে তৈরি লাহাম বি আজিন, মানসাফ সহ নানান পদের খাবারের আছে বেশ কদর। ধর্মীয় সম্প্রীতির দেশ লেবাননে নিজস্ব ধর্ম ও ঐতিহ্য নিয়ে জীবনযাপন করেন এখানকার মুসলমানরা। পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনার মধ্য দিয়ে লেবানিজরা অনুসন্ধান করেন আল্লাহর অনুগ্রহ। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। তুরস্কের ইস্তাম্বুলে চামলিকা পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা চামলিকা মসজিদ দেশটির ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য মিশ্রণ। 2019 সালে নির্মিত এই বৃহত্তম মসজিদটি শুধু ধর্মীয় উপাসনার স্থানই নয়, বরং তুর্কি সংস্কৃতি ও স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন। হাজারো মুসল্লির নামাজ আদায়ের সুযোগ, দৃষ্টিনন্দন নকশা এবং এর অনন্য স্থাপত্য বৈশিষ্ট্যের কারণে এটি এখন পর্যটকদেরও অন্যতম আকর্ষণ। দেশে দেশে মসজিদের আজকের পর্বে থাকছে পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা চামলিকা মসজিদ। ইস্তাম্বুলের চামলিকা পাহাড়ের উপরে অবস্থিত চামলিকা মসজিদটি তুরস্কের ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণের একটি অসাধারণ প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। 2019 সালে নির্মিত এই বিশাল মসজিদটি শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের ইবাদতের কেন্দ্রই না, বরং দেশটির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। শহরের দিগন্তরেখা জুড়ে সগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি তুরস্কের বৃহত্তম মসজিদ। এখানে 63,000-এরও বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। এর নকশা ধ্রুপদী অটোমান এবং সমসাময়িক স্থাপত্য বৈশিষ্ট্যগুলোর সংমিশ্রণে করা হয়েছে। মসজিদের বাইরের দিকে সুউচ্চ মিনার এবং একটি বিশাল কেন্দ্রীয় গম্বুজ রয়েছে,
যা অটোমান স্থাপত্যের কথা মনে করিয়ে দেয়। এর মসৃণ রেখা, আধুনিক উপকরণ এবং নকশা এটিকে একবিংশ শতাব্দীর তুরস্কের প্রতিচ্ছবি হিসেবে পরিচিতি দিয়েছে। এর নির্মাণে আধুনিক প্রযুক্তি ও বিশেষভাবে পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহারকে বেশ গুরুত্ব দেওয়া হয়। মসজিদের ভেতরে ঢুকলেই দেখা যাবে এর বিশাল নামাজ ঘরটি, যা ক্যালিগ্রাফি এবং জ্যামিতিক নকশা দ্বারা সজ্জিত। এর পরিবেশ নামাজ পড়তে আসা মুসল্লিদের মনে প্রশান্তি এবং আধ্যাত্মিক প্রতিফলনের অনুভূতি জাগিয়ে তোলে। এর অপরূপ স্থাপত্যের বাইরেও চমলিকা মসজিদটি তুর্কি জনগণের সংস্কৃতির ধারকও বটে। এটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ঐক্যের প্রতীক হিসেবেও কাজ করে। এছাড়াও এর অবস্থান পাহাড়ের উপর হওয়ায় মসজিদটি তৈরি করেছে এক অন্যরকম পর্যটন আকর্ষণ। উদ্বোধনের পর থেকে চামলিকা মসজিদ ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিভিন্ন ইসলামিক ইভেন্ট, বক্তৃতা এবং প্রদর্শনীর আয়োজন করা হয় প্রায়ই, আর এগুলো উন্মুক্ত থাকে সকল ধর্মের মানুষদের জন্যই। এটি কেবল নামাজের স্থানই নয়, বরং দ্রুত বিকাশমান সমাজে সহনশীলতা, অন্তর্ভুক্তি এবং বোঝাপড়ার নিদর্শন হিসেবেও দাঁড়িয়ে আছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।